আমার নাম অনন্তনাথ। এই নাম উচ্চারণ করার আগে আমি একটু থামি, কারণ এই নামের মধ্যে যে বিস্তার, সে বিস্তার আমার জীবনের নয়, আমার একাকিত্বের। জন্মের সময় আমাকে অন্য নামে ডাকা হতো, সে নাম আমি এখন উচ্চারণ করি না। কারণ মানুষ যখন নিজের নাম বদলে ফেলে, তখন সে শুধু শব্দ বদলায় না, সে নিজের অতীতের এক অংশ ছিঁড়ে ফেলে। আমি বহু শ্মশানের ধারে বসেছি, বহু চিতার আগুন নিভতে দেখেছি। চোখের সামনে মাংস ভস্ম হয়েছে, অস্থি ছাইয়ে পরিণত হয়েছে, কিন্তু মৃত্যু আমাকে কখনো বিচলিত করেনি। যা আমাকে কাঁপিয়ে দিয়েছে তা হলো নীরবতা। শ্মশানের নীরবতা আলাদা। ওখানে পাখি ডাকতে গিয়েও থেমে যায়, বাতাস গাছের পাতায় হাত রেখে ধীরে সরে যায়, যেন সেও জানে এখানে উচ্চস্বরে কিছু বলা যায় না। আর আমি সেই নীরবতার ছাত্র। অন্ধকারের ভেতরেও লুকিয়ে থাকে গল্প। কিছু গল্প শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আপনি শুনছেন বাংলা হরর স্টোরি বাই শুভ। এখানে আমরা তুলে ধরি রহস্য, অনুভূতি আর জীবনের অদেখা অধ্যায়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিটা গল্পের শেষে থাকে এক নতুন আলো। দামোদর নদের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। বর্ষায় সে থাকে উন্মত্ত, শুকনো মৌসুমে সে ক্লান্ত, কিন্তু তার বুকের ভেতর সবসময় এক অদৃশ্য স্রোত বয়ে যায়, যে স্রোত চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি প্রথম সেখানে গিয়েছিলাম কোনো নিমন্ত্রণে নয়, বরং টানে, স্বপ্নের টানে। 3 রাত ধরে একই দৃশ্য। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি, জল হাঁটু ছুঁয়ে আছে, আকাশে চাঁদ নেই, কিন্তু আলো আছে, মলিন ফ্যাকাশে অস্বস্তিকর আলো। আর ওপারে দাঁড়িয়ে আমি নিজেই। সে কিছু বলে না প্রথম রাতে, শুধু তাকিয়ে থাকে। দ্বিতীয় রাতে তার ঠোঁট নড়ে, এসো। তৃতীয় রাতে সে আমার পুরনো নামটি উচ্চারণ করে, যে নাম আমি বহু বছর আগে মুছে ফেলেছি। ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু নামটি কানে বাজছিল, ঠিক যেন নদীর স্রোতের মতো। গ্রামে পৌঁছানোর দিনটি ছিল মেঘলা, আকাশ ধূসর, মাটিতে স্যাঁতস্যাঁতে গন্ধ। গ্রামের লোকেরা আমাকে দেখে কৌতূহলী হলো না, বরং স্বস্তি পেল, যেন তারা দীর্ঘদিন ধরে কারো অপেক্ষায় ছিল। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, মহারাজ, আপনি এলেন, ভালো হলো। আমি বললাম, কেন? তিনি নদীর দিকে তাকিয়ে ধীরে বললেন, কিছু কিছু রাত আছে কর্তা, যখন নদী কাউকে ডাকে। আমি প্রশ্ন করিনি, কারণ ডাকার ভাষা আমি চিনি। এসো, এসো। প্রথম রাত আমি শুধু পর্যবেক্ষণ করলাম,
শ্মশানটি ছোট, একদিকে বাঁশবাগান, অন্যদিকে নদী, মাঝখানে কিছু পোড়া কাঠের গন্ধ, কিছু অর্ধদগ্ধ অস্থির ছায়া। সন্ধ্যা নেমে এলে আকাশের রং গাঢ় নীল থেকে ধীরে ধীরে কালো হয়ে উঠল। বাতাসের পাতায় হালকা শোঁ শোঁ শব্দ। আমি আসন পেতে বসলাম, ত্রিশূল মাটিতে গেঁথে দিলাম। জপ শুরু করতেই বাতাসের ভেতর যেন ঘনত্ব বাড়ল, শব্দগুলো ভারী হয়ে উঠল। হঠাৎ মনে হলো ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে। শ্বাসের উষ্ণতা যেন ঘাড় ছুঁয়ে গেল। আমি চোখ খুললাম, কেউ নেই, কিন্তু মাটিতে দুটি ছায়া, একটা আমার আর একটা একটু দীর্ঘতর। আমি নিজেকে বোঝালাম আগুনের আলোয় এরকম বিভ্রম হয়, কিন্তু সেই দ্বিতীয় ছায়া আমার নড়াচড়ার সঙ্গে একবারে তাল মিলিয়ে চলছিল না। সেই সামান্য অসামঞ্জস্য অস্বস্তির বীজ বপন করছিল। দ্বিতীয় রাতেও অদ্ভুত কিছু ঘটেনি, তবু বাতাসে এক চাপা সুর ছিল, যেন কেউ খুব নিচু স্বরে একই বাক্য বারবার বলছে। আমি কান পেতে শুনলাম, শব্দ স্পষ্ট নয়, তবু মনে হলো সে আমার নাম ধরে ডাকছে। তৃতীয় রাত, কৃষ্ণপক্ষের দশমী। আকাশে চাঁদ নেই, নদীর জল অস্বাভাবিক স্থির। আমি জলের ধারে দাঁড়ালাম, নিজের মুখ দেখলাম, হাত তুললাম। প্রতিচ্ছবি এক নিঃশ্বাস দেরিতে হাত তুলল। আমি স্থির। আবার করলাম, আবার সেই বিলম্ব। তারপর জল না কাঁপিয়েই প্রতিচ্ছবিটা আগে কথা বলল। এবার এসেছিস। আমার বুকের ভিতর শীতলতা নেমে এলো, কারণ সে কণ্ঠ আমারই। আমি বললাম, তুই কে? জল কেঁপে উঠল, ঘূর্ণি তৈরি হলো, মাঝখানে এক গভীর কালোতা, আর সেই কালোতার ভিতর থেকে আমারই আরেকটি মুখ ভেসে উঠল। চোখ দুটি নিঃসার, কিন্তু দৃষ্টি অটল। সে বলল, তুই আমাকে ভুলে গেছিস। আমি চুপ করে রইলাম, কারণ মানুষের জীবনে এমন অনেক কিছু মুহূর্ত আসে যখন উত্তর দেওয়া মানে স্বীকার করা, আর স্বীকার করা মানে নিজের ভিতরের পর্দা সরিয়ে ফেলা। নদীর ঘূর্ণি তখন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। জলের উপর আলো নেই, তবু সে কালো ঘূর্ণির কিনারায় একটি ম্লান আভা দেখা যাচ্ছে, যেন গোধূলির শেষ আলো কোনো ভেজা কাঁচের ভেতর আটকে গেছে। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। শব্দগুলো প্রথমে দৃঢ় ছিল, তারপর ধীরে ধীরে কাঁপতে লাগলো। শেষ পংক্তিটি আবারও আমার মনে পড়ল না। মনে হচ্ছিল কেউ আমার স্মৃতির ভাঁড়ার থেকে একটি নির্দিষ্ট শব্দ তুলে নিয়ে নদীর গভীরে ফেলে দিয়েছে। সে হাসল। হাসিটা উচ্চস্বরে নয়, বরং ভিতর থেকে, যেমন কেউ নিজের প্রতিফলন দেখে নিজের অক্ষমতায় মৃদু হাসে। সে বলে উঠল, মন্ত্রের শেষ শব্দটি ছাড়া কিছু সম্পূর্ণ হয় না অনন্তনাথ। সে প্রথমবার আমার বর্তমান নাম উচ্চারণ করল। তার কণ্ঠে ব্যঙ্গ ছিল না,
ছিল এক ধরনের নিরাবেগ স্বীকারোক্তি। আমি হাসলাম। আমি বললাম, তুই কি চাস? ঘূর্ণির ভেতরকার মুখটা একটু এগিয়ে এলো। বলল, তুই যা ত্যাগ করেছিস আমি তাই। হঠাৎ আমার পায়ের নিচের কাদা নরম হয়ে গেল। আমি টের পেলাম জল শুধু বাইরে নয়, আমার ভিতরেও ঢুকছে। শরীর ঠান্ডা নয়, উষ্ণ। নদীর জলে এই উষ্ণতা অস্বাভাবিক, যেন কারো দীর্ঘশ্বাস মিশে আছে। সে আবার বলল, তুই শক্তির জন্য নিজের ভয় ত্যাগ করেছিস, নিজের কোমলতা ত্যাগ করেছিস, নিজের দুর্বলতাকে ছিঁড়ে ফেলেছিস। আমি তোর সেই সব গুণ। তার কথা শুনে আমার শৈশবের এক দৃশ্য মনে পড়ল। আমি তখন কিশোর, প্রথমবার শ্মশানে গিয়েছি। চিতার আগুন দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। আমার গুরু বলেছিলেন, কাঁদলে চলবে না, সাধককে অশ্রু মানায় না। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কাঁদব না। হয়তো সেই দিনই আমি আমার এক অংশ নদীর হাতে তুলে দিয়েছিলাম। আমি ত্রিশূল তুললাম। লোহা ঠান্ডা ছিল, কিন্তু হাত কাঁপছিল। তুই যদি আমারই অংশ হোস, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? সে শান্ত স্বরে বলল, কারণ তুই আমাকে অস্বীকার করেছিস। জলের ঘূর্ণি এবার ধীরে ধীরে থামতে লাগলো। মাঝখানের কালোতা গভীরতর হলো, যেন অন্ধকার নিজেই আলোকে গ্রাস করছে। আমি অনুভব করলাম আমার বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা জমেছে। যে যন্ত্রণা কোনো আঘাতের নয়, বরং দীর্ঘদিনের দমিয়ে রাখা কিছুর। সে হাত বাড়ালো। জলের ভেতর থেকে তার হাত উঠল, আমার হাতের মতোই, কিন্তু একটু বেশি ফ্যাকাশে। সে বলল, একটা বিনিময়, তুই আমাকে স্বীকার কর, আমি তোকে মুক্তি দেব। আমি হাসলাম। মুক্তি? কিসের মুক্তি? সে খুব ধীরে বলল, নিজের থেকে। সেই মুহূর্তে বাঁশবাগান প্রবল শব্দে কেঁপে উঠল। হাওয়া নেই, তবু পাতা সশব্দে কাঁপছে। শ্মশানের দিকে তাকিয়ে দেখি নিভে যাওয়া চিতার ছাই হালকা উড়ে উঠছে, যেন কোনো অদৃশ্য পদচারণা ছাইয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি বুঝলাম এই রাত শুধু নদীর নয়, শ্মশানও সাক্ষী। আমি ত্রিশূল জলে ডুবিয়ে দিলাম, কিন্তু ঘূর্ণি ভেঙে গেল না, বরং বিস্তৃত হলো। আর তার অবয়ব ধীরে ধীরে জল ছেড়ে উপরে উঠতে লাগলো। জল তার শরীর ছুঁয়ে সরে যাচ্ছে, কিন্তু সে ভিজছে না। সে এখন আমার সামনে দাঁড়িয়ে, আমারই মুখ, আমারই চোখ, কিন্তু দৃষ্টিতে এমন এক গভীরতা যা আমি কোনোদিন নিজের মধ্যে দেখিনি। সে বলল, সব সাধনায় কিছু না কিছু রেখে যেতে হয়, তুই কি রেখে যাবি? আমি উত্তর দিতে পারছিলাম না, কারণ বুঝতে পারছিলাম যাই বলি তাই সত্যি হয়ে উঠবে। নদীর জল তখন আমার হাঁটু ছুঁয়ে গেছে, কিন্তু আমি সরে দাঁড়াইনি। আমি বললাম, যদি তোকে মেনে নিই, তাহলে কি তুই মিলিয়ে যাবি? সে মৃদু মাথা নাড়ল। না, আমি তোর ভেতরেই থাকব, কিন্তু আলাদা ছায়া হয়ে নয়।
আর যদি না মানি? সে একটু এগিয়ে এলো। আমাদের মাঝখানের আর 1 হাত দূরত্ব। তাহলে আমি তোর আগে হাঁটবো, তোর আগে নড়বো, তোর আগে কথা বলবো। আমার শরীর দিয়ে শীতল স্রোত নেমে গেল। আমি হঠাৎ অনুভব করলাম আমার ছায়া পেছনে নয়, সামনে পড়ছে। আমি পেছনে তাকালাম না, কারণ জানতাম পিছনে যা আছে তা দেখা মানে এই সমস্ত কিছু স্বীকার করে নেওয়া। নদীর জল তখন আমার হাঁটুর উপরে, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ভিজছিলাম না। জল যেন আমাকে স্পর্শ করছে কিন্তু গ্রহণ করছে না। সে আমারই অন্য অবয়ব, একদম সামনে দাঁড়িয়ে। আমাদের মাঝখানে কোনো ছায়া নেই, কারণ ছায়া তখন একটিই। সে বলল, তুই সব সময় শক্তি চেয়েছিস, ভয়হীনতা চেয়েছিস, মানুষের চোখে অলৌকিক হতে চেয়েছিস, কিন্তু মানুষ হতে চাসনি। তার কণ্ঠে অভিযোগ নেই, বরং ছিল এক গভীর ক্লান্তি। আমি বললাম, আমি কোনো অলৌকিক পুরুষ না, আমি তো কেবলমাত্র সাধারণ এক মানুষই। সে মাথা নাড়ল। মানুষ নিজের দুর্বলতা লুকায় না, তুই লুকিয়েছিস, তাই আমি আলাদা হয়ে গেছি। বাতাস তখন ঘন হয়ে উঠেছে। শ্মশানের নিভে যাওয়া চিতার গন্ধ নদীর জলের সঙ্গে মিশে এক অদ্ভুত কটু মিষ্টি আবহ তৈরি করেছে। আমি অনুভব করলাম আমার বুকের ভেতর যে দীর্ঘদিনের জমাট পাথর, সে ধীরে ধীরে নরম হচ্ছে। আমি চোখ বন্ধ করলাম। বহু বছরের দৃশ্য একে একে ফিরে এলো। প্রথম শ্মশান, প্রথম মৃত্যু, প্রথম ভয়, প্রথম অশ্রু যা আমি গোপন করেছিলাম। আমি ধীরে বললাম, তুই যদি আমারই অংশ হোস, তাহলে ফিরতে চাস কেন? সে খুব ক্লান্ত স্বরে উত্তর দিল, কারণ অস্বীকার দীর্ঘস্থায়ী হয় না। স্রোতকে আটকালে সে অন্য পথ খুঁজে নেয়। তারপর যা ঘটেছিল তা পুরোপুরি স্মরণ করতে পারি না। মনে হয় সে আমার বুকে হাত রেখেছিল। জল তখন স্থির, বাঁশবাগান নিশ্চুপ। আমি অনুভব করলাম আমার মাথার ভেতর থেকে কিছু সরে যাচ্ছে। শব্দ নয়, চিত্র নয়, বরং অনুভূতি। যে অনুভূতিগুলো আমি বহু বছর আগেই অস্বীকার করেছিলাম, সেগুলো যেন ফিরে আসছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কত বছর পরে আমি কেঁদেছিলাম মনে নেই, কিন্তু সে কান্নায় ছিল না লজ্জা, ছিল না দুর্বলতা, ছিল এক অদ্ভুত ধরনের স্বস্তি। আমি চোখ খুললাম। সে আর আলাদা দাঁড়িয়ে নেই। জল আবার সাধারণ, ঘূর্ণি নেই, কিন্তু আমি বুঝলাম কিছু বদলেছে। কারণ এবার জলে আমার প্রতিচ্ছবি ঠিক সময়ে নড়ল, একটুও দেরি করল না। ভোরের আলো যখন নদীর বুকে পড়ল, আমি তীরে দাঁড়িয়েছিলাম। শ্মশানের ছাই ঠান্ডা, বাতাস হালকা, কিন্তু আমার শরীর ভারী, যেন দীর্ঘদিনের কোনো বোঝা নেমে গেছে। তবু তার ওজনের স্মৃতি রয়ে গেছে। গ্রামের সেই বৃদ্ধ
দূর থেকে তাকিয়েছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, শেষ হলো? আমি একটু ভেবে বললাম, শেষ নয়, শুধু শিকার। তিনি মাথা নাড়লেন, আর কিছু বললেন না। আজ বহু বছর কেটে গেছে। আমি আর সেই গ্রামে যাইনি, কিন্তু মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে একটু অন্যরকম লাগে। আমার চোখে এখন আগের মতো কঠোরতা নেই, কিন্তু গভীরতা বেড়েছে। কিছু কিছু রাত আছে যখন হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি অনুভব করি আমার ছায়া আমার আগে হাঁটছে। আমি উঠে বসি। ঘরে আলো নেই, তবু অন্ধকারের ভেতর একটা মৃদু উপস্থিতি টের পাই। ভয় নয়, অস্বস্তি নয়, বরং এক অদ্ভুত সহাবস্থান। হয়তো সে পুরোপুরি মিলিয়ে যায়নি, হয়তো আমরা একে অপরকে স্বীকার করেছি মাত্র। দামোদরের জল এখনো বয়ে যায়। বর্ষায় কখনো কখনো তার রং লালচে হয়ে ওঠে। মানুষ বলে মাটির স্রোত। আমি চুপ থাকি, কারণ আমি জানি সব লাল রং মাটির নয়, কিছু রং স্মৃতির। তুমি যদি কখনো নদীর ধারে দাঁড়াও আর দেখো তোমার প্রতিচ্ছবি তোমার চোখের দিকে তাকিয়ে আছে একটু বেশিক্ষণ, তবে তাড়াহুড়ো করে সরে যেও না। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি নিজের সবটুকু স্বীকার করেছ? কারণ অস্বীকারের স্রোত একদিন না একদিন ফিরে আসে, আর তখন নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, নিয়ে যায় তোমার বিস্মিত অংশ। আমি অনন্তনাথ। আমি অনেক অলৌকিক কিছু দেখেছি, কিন্তু তার চেয়ে বড় আমি নিজেকে দেখেছি। দামোদরের ধারে যে রাতের কথা বললাম, তার সম্পূর্ণ ব্যাখ্যা আজও আমার কাছে নেই, কিন্তু একটা কথা নিশ্চিত, সবচেয়ে ভয়ঙ্কর প্রতিচ্ছবি অন্ধকারে নয়, আমাদের ভিতরে জন্মায়। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।